যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা পার্থিব জগতের সমস্ত কিছুকে ধ্বংস করলেও শাশ্বত ভালোবাসাকে যে ধ্বংস করতে পারে না, তারই একটি জ্বলন্ত উদাহরণ হলো পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতাটি। হ্যাঁ, আজকে তোমাদের সামনে এই পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। তোমরা যদি ভালো করে এই ভিডিওটি দেখে থাকো, ভালো করে শুনো, আমার মনে হয় না যে তোমাদের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে। তাই চলো আমরা এই অসুখী একজন কবিতাটি বিস্তারিত আলোচনা করি। প্রথমেই কবিতার কবি সম্পর্কে একটু তোমাদের বলে নিই। কবিতার কবি পাবলো নেরুদা। ইনি কিন্তু আমাদের ভারতের বা বাংলার কোনো কবি নন। ইনি হলেন একজন চিলিয়ান কবি, অর্থাৎ চিলি দেশের একজন বিখ্যাত কবি। আর পাবলো নেরুদা তার কিন্তু আসল নাম নয়। পাবলো নেরুদা তার ছদ্মনাম। তার প্রকৃত নাম হলো নেকতালি রিকার্দো রিয়েলস বাসোয়ালতো। এবার প্রশ্ন আসতে পারে যে এই পাবলো নেরুদা হঠাৎই বা কেন তিনি ছদ্মনাম ধারণ করতে গেলেন। এক্ষেত্রে আমি বলে রাখি যে পাবলো নেরুদার যে বাবা আর কি ছিলেন, তিনি কিন্তু চেয়েছিলেন তার ছেলে অর্থাৎ পাবলো নেরুদা পড়াশোনা করে একজন ভালো কর্মের সঙ্গে যুক্ত হবেন বা কোনো একটা চাকরি করবেন। অর্থাৎ তিনি চাননি যে তার ছেলে পড়াশোনা করে একজন সাহিত্যিক বা কবি হন। কিন্তু এদিকে ছোটবেলা থেকেই পাবলো নেরুদার পছন্দ ছিল লেখালেখি, কবিতা লেখা, তার সাহিত্য রচনা করা। তাই তার বাবা যাতে বুঝতে না পারে, জানতে না পারে, তাই তিনি পাবলো নেরুদা নামটি ছদ্মনাম গ্রহণ করে তার কবিতা রচনা করা শুরু করলেন। এবার আমাদের জানতে হবে যে পাবলো নেরুদা নামটির উৎস আহ, তিনি কোথা থেকে হঠাৎ করে গ্রহণ করলেন বা পাবলো নেরুদা নামটি তিনি কেন গ্রহণ করলেন। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের পাঠ্য বইয়ের যে কবি পরিচিতি অংশ, সেই কবি পরিচিতি অংশে কিন্তু পিছন দিকে সুন্দর করে দেওয়া আছে তিনি পাবলো নেরুদা নামটি কোথা থেকে গ্রহণ করেছিলেন। দেখলো এখানে কি বলেছে যে চেক লেখক, একজন বিখ্যাত চেক লেখক ছিলেন জা নেরুদা। এই জা নেরুদা এবং পাবলো পিকাসো, যিনি বিখ্যাত চিত্রকর ছিলেন, এই দুইজন ব্যক্তি দ্বারা সেই সময় তিনি প্রভাবিত হয়েছিলেন এবং এই দুইজন ব্যক্তিকে তিনি শ্রদ্ধা করতেন। এই দুইজন ব্যক্তির নামের সমন্বয়ে তিনি পাবলো নেরুদা নামটি প্রয়োগ করে ছদ্মনাম হিসেবে গ্রহণ করে তিনি তার কবিতাটি রচনা করেছিলেন। মোটামুটি কবি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তার নাম সম্পর্কে হয়ে গেল। এবার এই যে কবি, তিনি কিন্তু 1971 সালে তার সাহিত্য রচনার জন্য নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। অর্থাৎ তিনি ছিলেন নোবেল জয়ী একজন বিখ্যাত কবি। এবার প্রশ্ন আমাদের মনে আসতেই পারে, তাহলে এই যে কবিতাটি, এই কবিতাটি আমরা বাংলা ভাষায় যে পড়ছি, হ্যাঁ বাংলা ভাষায় লেখা আছে ঠিকই, কিন্তু বাংলা রচনা করেছেন নবারুণ ভট্টাচার্য। তিনি একজন বিখ্যাত অনুবাদিক ছিলেন। এই নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় লেখা লা ডেসডিচাদা কবিতাটি বাংলায় অনুবাদ করে নামকরণ করেছেন অসুখী একজন। এই জায়গায় এক জায়গায় আমি ভুলে গেলাম যে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া, যেটি স্প্যানিশ ভাষায় লেখা ছিল এবং স্প্যানিশ ভাষায় এই কবিতা অসুখী একজন কবিতাটি লা ডেসডিচাদা নামে কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে মানে নবারুণ ভট্টাচার্য এই কবিতাটিকে বাংলা অনুবাদ করেন এবং নাম দেন অসুখী একজন। আর এই অসুখী একজন কবিতাটি তার বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের মধ্যে স্থান পায়। চলো এবার আমরা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করার চেষ্টা করি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই কবিতার ভিতরে কিন্তু একটি বেদনাদায়ক অন্তর্নিহিত অর্থ রয়েছে। দেখো কি বলেছে, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি, তার মানে এখানে আমাদের ধরে নিতে হবে কবিতার কথক। কবিতার কথক তার কোনো এক প্রিয়তমাকে দরজায় অপেক্ষাকৃত অবস্থায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে যান দূর কোনো অজানা জায়গায়। মেয়েটি জানতো না যে এই যাওয়াই কথকের শেষ যাওয়া। কথক যে তার কাছে ফিরে আসবে না, মেয়েটি কিন্তু কিছুতেই বুঝতে পারে না। তাই সে চির সময় ধরে দরজায় অপেক্ষাকৃত অবস্থায় চেয়ে রয়েছেন কথকের দিকে। মেয়েটি ভাবছে এই সপ্তাহ গেল, নিশ্চয়ই সামনের সপ্তাহ হয়তো কথক ফিরে আসবেন। এভাবে সপ্তাহ যায়, বছর যায়, বছরের পর বছর যায়,
কথক কিন্তু আর ফিরে আসে না। এদিকে মেয়েটি দরজায় অপেক্ষাকৃত অবস্থায় রাস্তার দিকে চেয়ে থাকে যে কথক হয়তো এবার ফিরে আসবেই। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। যে রাস্তা ধরে কথক চলে গেছিল, সেই রাস্তা ধরে নিয়মিত যে কুকুররা হাঁটাচলা করতো, সেভাবেই কুকুররা হাঁটাচলা করতে শুরু করলো। গির্জার নানরা হেঁটে হেঁটে গির্জার উদ্দেশ্যে যেতে শুরু করলো। আমাদের এখানে প্রশ্ন আসতেই পারে, একটা কুকুর আর একটা গির্জার প্রসঙ্গ কবি এখানে কেন টেনেছেন? তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আহ, কথক চলে গেল, সময় কিন্তু তার জন্য থেমে থাকেনি। সময় নিজের গতিতেই চলমান অবস্থায় ছিল। তাই এভাবেই একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কথক কিন্তু আর ফিরে আসলো না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কথক যে রাস্তা ধরে বাড়ি থেকে বেরিয়েছিলেন, যে রাস্তায় কথকের পায়ের দাগ পড়েছিল, এক সময় বৃষ্টি এসে সেই রাস্তায় পড়ে থাকা পায়ের দাগ ধুয়ে মুছে একেবারে শেষ করে দিল। সেই রাস্তায় এবার পায়ের দাগের পরিবর্তে ঘাস জন্মালো। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে কথক চলে যাওয়ার পর ধীরে 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 তার যাবতীয় চিহ্ন সেই শহর থেকে মুছে যেতে শুরু করেছিল। তারপরে কি বলেছে? আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। এভাবে প্রত্যেকটি অতিক্রান্ত বছরগুলি মেয়েটির মাথার উপর ভারাক্রান্ত হিসেবে নেমে আসলো। অর্থাৎ প্রত্যেকটি অতিক্রান্ত বছরগুলি মেয়েটির কাছে এক একটা বেদনা নিয়ে যেন উপস্থিত হলো। কারণ মেয়েটি তো দাঁড়িয়ে আছে, মেয়েটি দাঁড়িয়ে আছে, অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে এ বছর হয়তো কথক আসলো না, নিশ্চয়ই সামনের বছর কথক আসবেন। কিন্তু একটা বছর যখন পেরিয়ে যাচ্ছে, যখন মেয়েটি দেখছে যে কথক আসছে না, সত্যি এই অতিক্রান্ত বছর যেন তার কাছে পাথরের আঘাতের মতো করেই যেন নেমে আসছে। তাই কবি এখানে বলছেন যে পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, অর্থাৎ মেয়েটির মাথার উপর। তারপরে কি বলেছে দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটি মৃত্যু হলো না। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে এই যে কথক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কয়েক বছর পর সেই শহরে, যে শহর ছেড়ে কথক বেরিয়েছিলেন, সেই শহরে যুদ্ধ শুরু হয়। কেমন করে এই যুদ্ধ শুরু হয়? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে এখানে যুদ্ধকে তুলনা করা হয়েছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে। যেমন আগ্নেয়গিরির অগ্নি উৎপাতে যে লাভা বেরিয়ে আসে, সেই লাভা চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত কিছুকে ক্ষণিকের মধ্যে যেমন ধ্বংস করে দেয়। কোনো জায়গায় যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধের ভয়াবহতা চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত কিছুকে ক্ষণিকের মধ্যে কি করে দেয় বলতো? সেই ধ্বংস জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। যেমন লাভার দ্বারা সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, যুদ্ধের ফলেও কিন্তু ঠিক তেমনইভাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তাই এখানে যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে বলছে দেখো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই ভয়াবহ যুদ্ধের ফলে শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পেল না, আর সেই মেয়েটি মৃত্যু হলো না, আর সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে প্রশ্ন আসতে পারে, সেই মেয়েটি বলতে কোন মেয়েটির কথা বলা হয়েছে? এখানে সেই মেয়েটি বলতে কথকের জন্য যে মেয়েটি অধীর আগ্রহে বছরের পর বছর দরজায় অপেক্ষাকৃত অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই মেয়েটির কথাই বলা হয়েছে। আর মেয়েটি মৃত্যু না হওয়ার কারণ হিসেবে আমরা লিখতে পারি যে যুদ্ধের ফলে জাগতিক সমস্ত কিছু ধ্বংস হলেও ভালোবাসার কিন্তু শাশ্বত ভালোবাসার মৃত্যু হয় না। আর এই মেয়েটি সেই শাশ্বত ভালোবাসার প্রতীক। এই যুদ্ধের ফলে সমস্ত কিছু ধ্বংস হলেও এই ধ্বংসের মধ্যে শাশ্বত ভালোবাসার প্রতীক হিসেবে মেয়েটি যেন আজও বেঁচে রয়েছেন। তাই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে পরীক্ষা আসতে পারে, মৃত্যুহীন মেয়েটি এখানে কিসের প্রতীক? আমরা লিখব শাশ্বত ভালোবাসার প্রতীক। কারণ আমরা জানি মানুষের মৃত্যু আছে, ভালোবাসার কিন্তু মৃত্যু নেই। তাই তো তাজমহল মমতাজ এবং শাহজাহানের ভালোবাসার কথা এখনো আমাদের স্মরণ করিয়ে দেয়। তারপরে বলেছে দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা
যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এই যুদ্ধের ফলে সমস্ত সমতলে, অর্থাৎ সেই শহরের সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলো দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। শান্ত হলো দেবতারা, অর্থাৎ দেবালয়ের যে হাজার হাজার বছর ধরে যে দেবতার প্রতিমারা রয়েছে, সেই প্রতিমারাও এই যুদ্ধের আগুন থেকে রেহাই পেল না। তারাও দেবালয় থেকে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেল, টুকরো টুকরো হয়ে পড়ে গেল। এখানে প্রশ্ন আসতে পারে যে শান্ত হলো দেবতারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে। কবি এই হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে পংক্তিটি তারা কি বোঝাতে চাচ্ছেন? আমরা জানি দেবতারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে থাকেন, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্য সবসময় তারা ধ্যানে লীন থাকেন। সেই ধ্যানস্থ দেবতারাও কিন্তু এই যুদ্ধের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারল না। তারা আর স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ তারা সবসময় মানুষের কল্যাণের জন্য স্বপ্নে লীন থাকেন, ধ্যানে ডুবে থাকেন। কিন্তু কবি আজকে ব্যঙ্গ করে বলছেন যে দেবতাদের মূল উদ্দেশ্যই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করা, মানবতাকে রক্ষা করা, সেই দেবতারাও এই যুদ্ধের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারল না। তো আর তারা কি স্বপ্ন দেখবে, কি মানুষের মঙ্গল কামনা করবে? তারপরে বলছে, দেখো সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ এই যুদ্ধের ফলে কবির মিষ্টি বাড়ি, যে বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কবি ঘুমিয়ে থাকতেন, সেই গোলাপি গাছ বলতে এক ধরনের পাতাবাহারের গাছকে বোঝানো হয়। ছড়ানো করতলের মতো পাতা, যার পাতা ছড়ানো করতল হাতের তালুর মতো। তারপরে বলছে চিমনি, প্রাচীন জলতরঙ্গ আমরা জানি এক ধরনের বাদ্যযন্ত্র, সমস্ত কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধের যে আগুন, সেই আগুনে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ, কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সে মেয়েটি আমার অপেক্ষায়। যেখানে শহর ছিল, যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার ফলে সেই শহরে ছড়িয়ে রইল কাঠ কয়লা মানে কাঠ পুড়িয়ে যে কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা সেখানে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকলো রক্তের একটা কালো দাগ। আর পড়ে থাকলো রক্তের একটা কালো দাগ। এই যুদ্ধের ফলে মানব জাতির যে ধ্বংস, সেই ধ্বংসের প্রতীক হিসেবেই এই রক্তের একটা কালো দাগের কথা কবি কিন্তু এখানে উল্লেখ করেছেন। এই রক্তের একটা কালো দাগ বলতে যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলায় মানব জাতি যে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসকে বোঝাতেই এখানে কবি রক্তের একটা কালো দাগকে বুঝিয়েছেন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই ধ্বংসের মৃত্যুর পরিতেও সেই মেয়েটি যেন কথকের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছেন। যুদ্ধের এই ভয়াবহ ধ্বংস সেই মেয়েটিকে স্পর্শ করতে পারেনি, বিশেষ করে মেয়েটির ভালোবাসাকে স্পর্শ করতে পারেনি। আমরা জানি মানুষের মৃত্যু হলেও ভালোবাসা চির শাশ্বত। এই শাশ্বত ভালোবাসা চির অমর। এই শাশ্বত ভালোবাসা কোনোদিনই কিন্তু শেষ হয় না। যুদ্ধের লেলিহান শিখা ভালোবাসাকে কোনোদিনই স্পর্শ করতে পারে না। তাই তো মেয়েটি এত মৃত্যুপুরীর মধ্যেও ভালোবাসার প্রতীক হিসেবে আজও যেন সেই দরজায় অপেক্ষাকৃত অবস্থায় দাঁড়িয়ে আছেন। এভাবেই কবি এক বিরহ বিচ্ছেদমূলক বেদনা নিয়ে এই কবিতাটি রচনা করেছেন। তাই কবিতাটির নাম অসুখী একজন। তাহলে এখানে অসুখী একজন বলতে কাকে বোঝানো হচ্ছে? এই অসুখী একজন বলতে সেই মেয়েটিকে বোঝানো হচ্ছে, যে মেয়েটি কথকের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসেছিলেন। এদিকে অসুখী ছিল সেই কথকও, যে কথক জানতই না যে এই ভয়াবহ যুদ্ধের যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তাকে তার মেয়েটির কাছে ফিরে আসতে দেবে না। তাই এদিক থেকে দেখতে গেলে কথকই কিন্তু অসুখী ছিল। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি অসুবিধা হয় তোমরা জানাবে, নিশ্চয়ই আমি আবার বোঝাবো।